হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আর সবাইকে শুভ বিজয়া। দুর্গাপূজার পরে এটা আমার প্রথম স্টোরি সেশন। তো মিত্র স্টোরি নিটারে সবাইকে স্বাগত, আর স্পেশালি রাইটিং ফ্রাইডের এপিসোডে। আমার ইচ্ছে আছে এরপরে আবার সব ক্লাসিক গল্পগুলো আস্তে আস্তে দেওয়ার। তো চলো পুজোর পরে ফাইটিং ফ্রাইডে দিয়েই শুরু করি আজকের গল্প। আজকে আমি তোমাদের একটা জাপানি ঘটনা, মানে জাপানের একজন ইন্ডিয়ান থাকে, তার সাথে ঘটে যাওয়া, তার সাথে ঠিক বলবো না, তার রুমমেটের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের আমি শেয়ার করব। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শেয়ার করি। তো যেই মেয়েটার থেকে আমি এই ঘটনাটা পেয়েছি সেই মেয়েটির নাম হলো পূজা। ও কর্মসূত্রে জাপানে থাকে, জাপানের টোকিও শহরে। সবাই আমরা নামটা জানি, খুব বড় শহর। কিন্তু ওখানে একটা ব্যাপার হলো, টোকিও শহর সেই মুম্বাইয়ের মতন মানে অনেক রাত অবধি জেগে থাকে এরকম না। হয়তো মেন শহরটা হয়তো টুকিটাকি দোকানপাট খোলা থাকলেও যে একটু সাবার্বে যারা থাকে না, সেই জায়গাগুলো কিন্তু এই আমাদের কলকাতা শহরের মতনই 9টা-10টার পরে কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে। মিডনাইটে তো একদম সুনসান। তো এই পূজা বলে যেই মেয়েটি কাজ করত, এই মেয়েটি মূলত টোকিও শহর থেকে একটু সাবার্বে, একটু ভেতর দিকে থাকতো। আর ওদের ওই মেট্রো করে যাতায়াত করতে হতো, ঠিক আছে। এবার অনেক সময় হতো যে ওর ফিরতে অনেক দেরি হয়ে যেত, বা ওদের এরকম 2-3টে শিফটে কাজ হতো। তো কোনো একটা শিফটে, মানে যখন ওদের মিডল শিফটে থাকতো, কেন কি রাতের শিফটে থাকলে তো অসুবিধা নেই, অফিসেই ওরা থাকে, কিন্তু মিডল শিফটে যখন ওরা কাজ করে না, তখন ওর ফিরতে ফিরতে মানে মেট্রো করে ফিরে তারপর ওখান থেকে ওর যেই হোস্টেলে থাকতো সেখানে যেতে ওর প্রায় রাত 2-3টে তো হয়েই যেত। আর যখন ও মেট্রোতে নামতো তখন প্রায় 1টা-1:30, তখন সুনসান, বুঝতেই পারছো ওখানে 10টা-10:30টার পর, যেখানে আমি বলছি যে আস্তে আস্তে ঝাঁপ পড়তে শুরু করে দোকানে, তো ওরকম 12:30-1টার সময় তখন যখন ও ফিরতো তখন তো পুরোটাই নিস্তব্ধ হয়ে যেত। তো কিছুদিন ও যখন গেল ওখানে, মানে টোকিওতে গিয়ে এরকম কর্ম ওখানে আরম্ভ করলো, তো হোস্টেলে ছিল, ভালোই ছিল, ওখানকার রুমমেটসরাও খুব ভালো। ওখানে কিছু জাপানি মেয়েরাও থাকতো যারা আরো গ্রাম থেকে ওখানে এসে কাজ করতো, আর কিছু ওর মতন বাইরের মেয়েরাও ওখানে কাজে শিফটে গেছে। তো ওর অনেক ফ্রেন্ডলি হয়ে যায়। আর ওদের যে মানে মালকিন ছিল ওই হোস্টেলে, তিনিও একজন ওল্ড লেডি ছিল, আর তিনি খুবই ওদের ভালোবাসতো। ওদের যেহেতু ওনার বক্তব্য ছিল যে মেয়েগুলো সব বাড়ি ছেড়ে এখানে আমার কাছে এসছে, তো উনি খুব দায়িত্বশীলা একজন মহিলা ছিলেন। তো উনি একদিন হঠাৎ করে এসে বলল যে শোনো, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একেই তো নিস্তব্ধ হয়ে যায়, গরমকালে যাও বা 2-1টা দোকান সারা রাত খোলা থাকে বা মেট্রোর কাছে খোলা থাকে, শীতের সময় কিন্তু ওইসব দোকান একদমই বন্ধ হয়ে যায়, শীত ভালোই পড়ে। তো তোমরা যখন ফিরবে না একটু ইয়ে করে ফিরবে। তো ওনারা ভাবে যে হ্যাঁ, বদমাস লোক তো সব জায়গায় আছে, ওখানেও আছে, একা মেয়ে দেখলে উৎপাত তো হবেই, তো ওরা ভাবে ওই জন্য বলে। আর তারপর উনি এসব বুঝিয়ে যখন চলে যাচ্ছে, তখন হঠাৎ ফিরে বলছে যে হ্যাঁ, আর একটা কথা শোনো, তোমরা তো সাবধান থাকবে আমি জানি, কিন্তু এরকম যদি আসার সময় কোনো মেয়েকে দেখো যে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, কি মুখে একটা মাস্ক পরে, তখন তোমাদের নিজের নিজের ভগবানকে ডাকতে শুরু করবে, আর যত তাড়াতাড়ি ওই মেয়েটির দিকে না তাকিয়ে তোমরা মানে চলে আসতে পারে। মানে মনে করো ওই মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে, তাহলে তোমার পিছন ফিরে মেট্রো স্টেশনে গিয়ে ঢুকে যাবে, হয়তো মেট্রোর দিকেই চলে যাবে, বা কোনো দোকান ফোকান খোলা থাকলে ওখানে ঢুকে যাবে। আর যদি তাকে পেছনে তুমি অনুভব করো বা পেছনে বুঝতে পারো সে আসছে, তাহলে যত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়েও দোকান ফোকানে ঢুকে যেতে পারো, বা আমাদের কাছাকাছি থাকলে, মানে তো মোটামুটি উনি বলছেন তোমরা সাবধানে থাকবে, ওরকম মেয়েটাকে অ্যাভয়েড করবে। এবার ওদের মনে পূজা বলে মেয়েটা, আর ওর যে রুমমেট ছিল তার নাম ছিল অ্যানা। তো এবার অ্যানা হলো
অন্য দেশের কোরিয়া দিকে গেছিল আর কি। তো এবার ওরা ভাবে যে, ওরা তো ভেবেছিল ছেলে ফেলেদের দিকে আর কি সাবধান থাকতে, কোনো বদমাশ লোক ছিনতাইবাজ এইসবে, তো মেয়ের দিকে মানে মেয়েও ডাকাত হয় এরকম ওরা ভাবছে। তো তারপর আর ওরা কিছু ভাবেনি। তো এরকম হয়। তো একদিন পূজা ওরকম দেরি হয়ে গেছে ওরা আসতে, তো এবার ও আস্তে আস্তে ও আসছে। এবার কিছুক্ষণ আসার পরে এবার না, ওরা যেই রাস্তাটা দিয়ে আসতো, মনে করো একটা মেন রাস্তা, তার আশেপাশে না অনেক লেন ছিল। আমাদের এখানে হয় না মেন রাস্তার পাশে পাশে অনেক গলি, এবার গলিগুলো আবার কানেক্টেড ছিল, মানে একটা গলি থেকে আর একটা গলি কানেক্টেড ছিল, মানে বাড়ির ফাঁক দিয়ে আর কি যাওয়া যায়, এরকম ছিল। আর ওই গলিগুলো যখন মাঝরাতেও আসতো না, ওই গলিগুলোতে ওর বেশি ভয় লাগতো, কারণ কি ওই গলিগুলো বেশি অন্ধকার থাকতো। মেন রাস্তায় তো আলো তো ছিল, কিন্তু ওই গলিগুলোতে না টিম টিম করে হয়তো কোনো গলিতে আলো আছে, কোনো গলিতে কিছুই নেই। আর বাড়ি ঘর তখন লোকজন শুয়ে পড়েছে, আলো সেভাবে নেই। তো ওর খুব ভয় লাগতো পূজাকে। তো বেশিরভাগ সময় না ও অ্যানাকে বলতো যে, অ্যানার একটা বয়ফ্রেন্ড হয়েছিল ওখানে, তাই জন্য ওরা বলতো যে আমাকে নিয়ে আসবি। এবার দেখ, রোজ কে আর অত রাত্রিবেলা একটার সময় ওকে আনতে যাবে। তো অ্যানার যদি কোনো দিন, ও অন্য অফিসে কাজ করতো, ওরও যদি মানে এরকম 1 ঘন্টা 8 ঘন্টার ডিফারেন্স থাকতো, তো অ্যানা না দাঁড়িয়ে থাকতো মেট্রো স্টেশনে, অ্যানা আর পূজা একসাথেই আসতো। তো এবার যেদিনকের কথা, সেদিনকে পূজা একাই আসছে। তো আস্তে আস্তে ওর তো বেশ ভয় লাগছে, সেদিনকে অ্যানাও আসেনি। তো ও আস্তে আস্তে আসছে, তো হঠাৎ করে ওর মনে হলো না পেছন থেকে কিছু একটা আওয়াজ আসছে। এবার ও প্রথমে মানে আশাটাকে আস্তে করে দেয়, মানে স্টেপগুলোকে আস্তে করে দেয়, শোনার চেষ্টা করে পেছন থেকে কিসের আওয়াজ আসছে। তখন ও বুঝতে পারে না। তারপর ও যখন আবার হাঁটতে শুরু করে, তখন আবার পেছন থেকে আওয়াজ আসতে শুরু করে। ও তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও এবার ভয়ে ভয়ে না পেছনে তাকায়। আর তারপর ওর সেই আন্টিটা, মানে হোস্টেলের আন্টির কথাও ওনার মনে পড়ে। তো ভাবে যে কি দেখবো না দেখবো, তো পেছনে দেখে যে কেউ নেই। তো ও ভাবে কি হাওয়া দিচ্ছে, তখন বেশ হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে হয়তো কিছু আওয়াজে উৎপন্ন হয়েছে। তো ওটা ভেবে ও আবার সামনে যায়। এবার সামনেটা কিছু দূর যাওয়ার পরে না, একটা ছোট গলি থেকে, অন্ধকার গলি থেকে একটা মেয়ে সামনে চলে আসে। এবার মেয়েটা এসে ও ও পূজাকে দেখে, পূজাকে দেখে শুধু বলে, অ্যাম আই বিউটিফুল, অ্যাম আই বিউটিফুল। পূজা তো প্রথমে তো হকচকিয়ে গেছে ওরকম, আর তারপর সেই মাস্ক পরা মেয়েটাকে ভালোভাবে দেখেছে, হ্যাঁ সেই মাস্ক পরা, চোখে গগলস দেওয়া, একটা মানে কালো রঙের ড্রেস পরা, চুলগুলো পুরো খোলা। একে তো গগলস ভালো করে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু হোয়াইট রঙের যে মাস্কটা সেটা দেখা যাচ্ছে। আর তখনই ওর মনে পড়ে সেই হোস্টেলের আন্টির কথা। ও তো প্রচন্ড ভয় পেয়ে যায়, ঘামতে শুরু করে, তখন বেশ ঠান্ডা তাও ঘামতে শুরু করে, আর বলে প্রচন্ড চিৎকার করে না ফেন্ট হয়ে যায়। তখন না খিক 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 করে হাসি আসে। তখন পূজা এমনি করে ওঠে, তখন দেখে যে ওই মাস্কটা নামিয়ে অ্যানা ওকে মানে মানে হাসছে আর কি। তখন অ্যানাকে পড়ে রেগে যায়, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তখন বলে, আরে তুই তো ভীতু, আমি জানতাম, আমি তুই নেবেছিস মেট্রো থেকে, তার পরে পরেই আমি নেবেছি, তোকে আমি দূর থেকে দেখতে পেয়েছি, তাই আমি তাড়াতাড়ি তোর পিছু পিছু আসছিলাম। তারপর আমার আন্টির কথা মনে পড়লো, ভাবলাম তোকে একটু ভয় দেখাই, প্র্যাঙ্ক করি। তখন এটা প্র্যাঙ্ক করার সময় রাত্রিবেলা বলে খুব রেগে যায় পূজা, বলে সেদিনকে হয়ে যায়। তো ওরা গিয়ে পরে গিয়ে ওরা আন্টিকে বলে। তো আন্টি অ্যানাকে একটু বকাই দেয় যে তোমার এরকম করা উচিত হয়নি, যখন ওই মেয়েটির পাল্লায় তোমরা পড়বে না তখন বুঝতে পারবে। তখন বলবে যে ওই মেয়েটি কে? তখন বলছে ওই মেয়েটি হলো ওকারা। বলছে ওকারা কে, কি হয়েছে ওর? তখন বলছে যে ওকারা নাকি খুব সুন্দর ছিল, সুন্দরী ছিল, তাই ওর যে বর সে সবসময় ওকে না শক করতো, কিন্তু শখ করে না ওকে ঘরের মধ্যেই বন্ধ করে রেখে দিত, কোথাও নিয়ে যেত না, ওর বিউটিফুল ওয়াইফ, লোকেরা নজর দেবে এরকম ভাবে। তো ওকারা তো হাঁপিয়ে ওঠে। তারপর ও ঘরের মধ্যে থেকেই ফেসবুক থেকে ওর একটা ফ্রেন্ড হয়। তো এবার ওই ফ্রেন্ডটার সাথে ওর একটা লাভ রিলেশনশিপ হয়। তারপর ওরা না ওর বাড়িতে যখন ওর বর চলে যেত ওরা দেখা করতো। তো একদিন ওর বর এসে ওটা দেখে ফেলে আর প্রচন্ড রেগে যায়। তখন ওকারাকে নাকি পুরো ওর গাল, মানে এখান থেকে বলছে তোমার ফেসটাই এত সুন্দর, তো যেটা দেখে লোকেরা প্রলোভিত হয়, তোমার ফেসটাকেই নষ্ট করে দেবে বলে ওর গালকে এখান দিয়ে কেটে, এখান থেকে কেটে পুরো মুখটাকেই নষ্ট করে দেয়, করে ওকে মেরে ফেলা। মানে এত ব্লিডিং হয় তো মরেই যায়।
তো লোকটাকে তো ধরে নিয়ে যায় পুলিশ, কিন্তু যাই হোক তারপর থেকেই নাকি ওকারাকে এরকম দেখা যায়। আর যদি ওর মনে হয় যে কেউ সুন্দরী বা সুন্দরী মহিলাদেরই ও অ্যাটাক করে, অদ্ভুত ভাবে ও কিন্তু কোনো ছেলেদের অ্যাটাক করে না, ও মহিলাদেরই অ্যাটাক করে আর মেরে ফেলে। না এবার অ্যানা বলছে বাবা কিরকম, ঠিক আছে আমি আর করবো না, আমি বুঝতে পারিনি এসব হয়েছে। এবার 2-3 মাস পরে অ্যানা যে আছে সে সেদিনকে রাত্রিবেলা একা একা আসছে। সেদিনকে সকালে শিফট ছিল পূজার, ও অলরেডি ফিরে গেছে। এবার অ্যানা যখন ফিরছে না, অ্যানা তখন ওর মনে হয়েছে, অ্যানারও ওরকম মনে হচ্ছে যে কেউ যেন ওর পেছন পেছন আসছে বলে ও পূজাকে ফোন করে এরকম বলে যে আমার খুব ভয় লাগছে পূজা, তুই কি আন্টি বা আর কোনো দুজনকে নিয়ে, আমরা একদম কাছাকাছি আছি, আমাকে নিয়ে আসবি, আমার জন্য খুব ভয় লাগছে। এবার পূজারা ভাবে ও তো ওরকম প্র্যাঙ্ক করতে থাকে, আবার বদমাশি করছে হয়তো, ও হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ তোর খুব ভয় লাগছে এই লাগছে, আমরা এখন যেতে পারছি না, এইসব বলে ওরা যায় না। পরদিন সকালবেলা অ্যানার মৃতদেহ পাওয়া যায় রাস্তার মধ্যে, পুরো এরকম ভাবে কাটা, সেই গালগুলো এখান দিয়ে এরকম কাটা, দাঁতগুলো বেরিয়ে আছে, চারদিকে রক্ত, আর মারা গেছে। তো যে আন্টি আছে সে তো বলে যে এ নিশ্চয়ই ও কারারই কাজ, ওই এরকম কিছু করেছে। কিন্তু পুলিশ থোড়ি না মানবে ভূতের কথা, বলে যে তার মানে কোনো একটা সাইকো বেরিয়েছে, যে মেয়েদের এরকম আরো কিছু ঘটনা ওদের কাছে এসছে সামনে, কোনো সাইকো বেরিয়েছে এরকম হয়েছে। তখন ওই আন্টিটা, মানে আন্টি বা আন্টির মতন যারা বয়স্ক, তারা কিন্তু বারবার বলতে থাকে এটা ওকারার কাজ, ওকারারই কাজ, তোমরা মানে পুলিশদের বলে তোমরা কিছু করো। তো যথারীতি পুলিশরা ইনভেস্টিগেটই করবে, ওরা কেউ ভূতের কথা তো মানবে না। তখন ওখানে ওই যেই এলাকাতে এই ব্যাপারটা হতো, ওকার অ্যাকচুয়ালি ওখানকারই মেয়ে ছিল, তো ওখানকার যে বয়স্ক লোকেরা তারা মিলে একজন প্রিস্টের কাছে যায়। তো গিয়ে বলে যে এইসব পুরো ব্যাপারটা বলে, যেখানে আরো এরকম হয়েছে, আমাদের হোস্টেল থেকেই অ্যানা বলে মেয়েটি মারা গেছে। তখন প্রিস্ট বলে ঠিক আছে, আমি কিছু চ্যান্টিং করে ও, তখন ও যেই জায়গাটায় মেনলি এই খুনগুলো হতো সেই জায়গাটায় প্রিস্ট যায়, সকালবেলা যায়, গিয়ে উনি চ্যান্টিং করে, কিছু বোঝে, তখন বলছে যে হ্যাঁ আমি তো এখানে একটা নেগেটিভ এনার্জির কথা মানে মানে বুঝতে পারছি, এখানে কিছু অন্য কিছু আছে, কেন কি হাওয়াটা কেমন ভারী, কেমন স্যাঁতস্যাঁতে, কেন কি চারদিকে এত উজ্জ্বলতা, সান আছে, যেই গরমাহাটটা অন্য জায়গায় আছে, কিন্তু এই বাড়িটার আশেপাশে, যেখানে ওকারার বাড়ি ছিল সে আশেপাশে এখানটা কেমন যেন একটা। তো বলছে ঠিক আছে আমি রাত্রিবেলা আসবো। তো প্রিন্স তো অনেক কিছুই বুঝে যায়, পরে উনি বলেছিলেন, কিন্তু সবাইকে বলেনি যাতে ওরা ভয় না পায়। তো ও না নুন নেয় কিছু, আর কিছু মন্ত্রপুত জিনিস উনি হাতে করে, বা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে উনি সেদিনকে রাত্রিবেলা বেরিয়ে ওই বাড়িটার ওখানে, মানে উনি যাচ্ছেন গিয়ে, এবার ওদিকে ঘুরছেন এদিকে ঘুরছেন, বাড়িটার কাছে এসে স্লো হয়ে যাচ্ছে। 2-3 বার এরকম যাওয়া আসা করার পরেই না উনি বুঝতে পারেন যে চারদিকের হাওয়াটা যেন আরো মানে কি বলবো ভারী হয়ে গেছে। আর প্রিস্টটা একটা লেডি ছিল, মানে লেডি প্রিস্ট ছিল। তো উনি দেখেন যে কেমন একটা ভারী হয়ে গেছে চারদিকটা, আর খুব জোরে হাওয়া বইতে শুরু করেছে হঠাৎ করে। তারপরেই উনি এরকম ভাবে ফেরে আর দেখে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে হোয়াইট মাস্ক পরা, চশমা ফশমা উনি ছিল না, চোখগুলো প্রায় দেখাই যাচ্ছে না, পুরো জাপানিজদের যেমনি কাট থাকে না ওরকম কাট, সুন্দর ব্ল্যাক চুল, বড় বড় ব্ল্যাক গাউন পরা। আর মেয়েটা বলে অ্যাম আই বিউটিফুল, অ্যাম আই বিউটিফুল। তখন ওই যে প্রিস্টটা ছিল সে কিছু না বলেন, ওই হাতে যে পবিত্র নুন আর যে আরো জিনিসপত্র ছিল সেটা ওই কাছে ছুঁড়ে মারে। যেই ছুঁড়ে মারে, ওই যে জিনিসটা ছিল সেটা স্পিরিটই হবে, কেন কি ওটা হাওয়ায় মিলিয়ে যায় আর বিশাল একটা আওয়াজ হয় আ করে। তো মানে সেই আওয়াজটা বলছে যে আশেপাশের অনেকেই শুনতে পেয়েছে ব্যাপারটা। তো উনি তো ফিরে আসে, এসে সবাইকে বলে যে আমার মনে হচ্ছে যে ও মানে শান্তি পেয়ে গেছে, ও হাওয়ায় মিলে গেছে, তো আর কিছু হবে না। তো সবাই তো নিশ্চিন্ত হয়। কিন্তু 3-4 সপ্তাহ পর থেকে অদ্ভুত একটা জিনিস শুরু হতো, যেটা ওই রাস্তার মধ্যে খুন হতো মেয়েগুলো, এখন যেখানে সেখানে রাত্রি হওয়ার পরেই খুন হচ্ছে। মানে কেউ হয়তো বিছানায় বসে মোবাইল ঘাঁটছে, তার কি বলে
সে পরের দিন সকালে মারা যাচ্ছে। কেউ হয়তো ল্যাপটপে কাজ করছে বা অন্য কিছু বই পড়ছে, সকালবেলা উঠে দেখা যাচ্ছে সে মারা যাচ্ছে, মানে সবারই ওরকম ভাবে কাটা, বিভৎস, মুখটা চারদিকে খুন খুন, দাঁতগুলো বেরিয়ে আছে, ওরকম ভাবে বিভৎস ভাবে মরা আর কি। তো ওদের মধ্যে একজনই শুধু বলেছিল যে ওর ফ্রেন্ড ও দিদির সাথে ও রাত্রিবেলায় ছিল, ও দিদি মোবাইল ঘাঁটছিল আর ও ওখানে ছিল। তারপর হঠাৎ করে না ওর দিদি মোবাইলটা এমনি করে ফেলে দেয়। তখন ওর বোনটা বলে যে কি হচ্ছে দিদি, তখন বলে যে ওকারা, মোবাইলের মধ্যে দেখিয়ে বলে ওটা ওখানে ওকারা। তো ওর বোনটা তো বলে কি বলছো, মোবাইলের মধ্যে কি করে ওকারা ঢুকবে, বলে কি যে বলো, বলে ও নাকি বেরিয়ে গেছিল। আর তারপরে এসে দেখে যে দরজা বন্ধ, প্রচুর ওরা খোলার চেষ্টা করে, ওর মা বাবাকে ডেকে আনে, খোলার চেষ্টা করে, খোলে তো না, কিছুক্ষণ পরে বিভৎস চিৎকার। তারপর সেদিনকে ওরা খুলতেই পারেনি, লিটারালি পুলিশকে ফোন করে, পুলিশ এসে যখন খোলে দেখে ভেতর থেকে দরজা বন্ধ আর মেয়েটার ওরকম ভাবে গাল কেটে মরে গেছে। আর মানে বিভৎস অবস্থা আর কি। ওইটাই একটা মানে ইনসিডেন্ট কি হয়েছিল তখন বোঝা যায়। এবার তো সবাই আবার গিয়ে মেলে ওই লেডি প্রিস্টকে বলে, লেডি প্রিস্ট তো বুঝতে পারে না, ও আবার চ্যান্টিং শুরু করে, এই করে। তো সেদিনকে লেডি প্রিস্টটা যখন ঘুমিয়েছিল রাত্রিবেলা, উনি দেখেন যে উনি সেই আবার ওকারার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আর ওখান থেকে উনি হাঁটছে, হেঁটেই যাচ্ছে। মানে ওটা ওনার স্বপ্নেই আসছে, কেন কি উনি তো শুয়েছিলেন, উনি দেখছেন যে উনি হেঁটেই যাচ্ছেন, হেঁটেই যাচ্ছেন, হেঁটেই যাচ্ছেন, রাস্তা আর শেষ হচ্ছে না। হঠাৎ করে আবার খুব ঝড় বইতে শুরু করে আর সামনে ওকারা এসে দাঁড়ায় এইরকম ভাবে মুখটা নিয়ে। তখন বলে যে তুমি কি ভেবেছিলে যে আমাকে তুমি মানে স্তব্ধ করে দিতে পারবে? এবার দেখো, এবার আমি প্রতিটা ঘরে গিয়ে প্রতিটা মেয়েকে মারবো, কেউ আমার থেকে সুন্দরী হতে পারবে না। মানে বোঝা যায় যে ও খুব প্রাউড ছিল ওর সুন্দরতাটা। যখন যখন ওকে বিভৎস ভাবে মেরেছে, ওর মনে হয়েছে যে আমি যখন বাজে হয়ে গেছি তো কোনো মেয়েকেই আর কি ভালো থাকতে দেবো না বা সুন্দরী হতে দেবো না আমার থেকে, এটাই ওর রাগ। তো প্রিন্সটা কিছু বলে না। তো হঠাৎ করে ঘুম থেকে ওঠে আর পুরো ঘেমে নিয়ে গেছে। তো উনি বুঝতে পারেন যে হয়নি, ও নিজে রেমিডিস করেছে। তো সেদিনকে গেল, তার কিছু দুদিন পরে উনি একটা আয়নাকে সামনে নিয়ে আর সেই পবিত্র নুন নিয়ে আবার ওকার বাড়ির সামনে ওখানে রাত্রিবেলা হাঁটাহাঁটি করতে থাকে। করতে করতে আবার সেরকম ওকারা আসে, এসে শুধু ওর পুরো মুখের সামনে চলে আসে, এসে বলে অ্যাম আই বিউটিফুল, অ্যাম আই বিউটিফুল বলে ওই যে মাস্কটা সেবার খুলে দেয় ওকারা। তখন দেখে ওরকম বিভৎস কাটা, দাঁতগুলো বেরিয়ে আছে, মানে বিভৎস দেখতে একটা মুখ। তখন বলছে অ্যাম আই বিউটিফুল, অ্যাম আই নট বিউটিফুল, ইয়েস ম্যাম প্লিজ সে। তখন ওই প্রিস্টটা বলে না তুমি বিউটিফুল না, না তুমি এখন বিউটিফুল, না তুমি মরার আগে বিউটিফুল ছিলে। কেন কি যদি তুমি আগে বিউটিফুলও থাকতে তাহলে তোমার সোলটা পিওর হতো, সোলটাও বিউটিফুল হতো। কিন্তু তুমি মরে যাওয়ার পর যে তোমাকে মেরেছে সে তো একজন বিভৎস মানুষ ছিল যে নিজের ওয়াইফকে মেরেছে, কিন্তু তুমিও বিউটিফুল ছিলে না, তোমার সোলটা পিওর ছিল না। তাহলে তুমি এই বেগুনাহা বাচ্চা মেয়েগুলোকে কেন মারতে? ওরা নিজেদের মতন বিউটিফুল, তুমি তোমার মতন বিউটিফুল ছিলে, আর তোমার এই অবস্থার জন্য তো ওই মেয়েগুলো দায়ী নয়। তাই তুমি কখনোই বিউটিফুল ছিলে না বলে ও পবিত্র যে নুন সেটা ওর মুখের মধ্যে ছুঁড়ে মারে। আর ওই আয়নাটা দেখে বলে যে লুক হাউ আগলি ইউ আর, বলে একদম ওর মুখের সামনে পবিত্র আয়নাটাকে ধরে। যখন ওটা দেখে না, ওকারা পুরো খুব মানে বড় বিভৎস চিৎকার করে ওঠে। আর পুরো ওর যে এবার আর হাওয়া হয়ে যায় না, যেন মনে হচ্ছে পুরো আগুনের ফুলকির মতন ওর পুরো গাটা, পুরো সোলটা এরকম বার্স্ট করে যায়। আর তখনই দেখা যায় যে সূর্য ওদিক দিয়ে উঠছে। তো এবার যখন সূর্য পুরো উঠে যায় তখন প্রিস্ট দেখে যে ওই ওকারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কতগুলো অ্যাশেস পড়ে আছে। তো ওই অ্যাশেস গুলো নেয়, নিয়ে ও নিজের মতো রিচুয়ালস করে, করে ওটাকে পবিত্র স্থানে ঘর বন্দি করে ওখানে রেখে দেয়। আর সবাইকে বলে আশা করি ওকারা শান্তি পেয়ে গেছে, কেন কি ও নিজের ওই বিভৎসতা দেখতে পারেনি। আর ওকে যখন রিয়েলাইজ করানো হয়েছে যে তুমি অলরেডি আগলি ছিলে, তুমি কত বিউটিফুল ছিলে না, তো ও মেনে নিয়েছে হয়তো এটা, বা ওর সাদ্দমা লেগেও চলে গেছে। তো তারপর কিন্তু আর কোনোদিনই ও কারার ইনসিডেন্ট শোনা যায়নি, নিরাপদ আছে। তো এই ঘটনাটা আমার কাছে এসছিল, একটা জাপানি ভূতের গল্প। কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই বলো।
পুজোর পরে গল্পটা কেমন জমলো সেটাও বলো। আর যারা গল্প শুনছো কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও সুন্দর সুন্দর গল্প আমি রাইটিং ফ্রাইডের জন্যও নিয়ে আসছি, আর এমনি ক্লাসিক গল্পও নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের মতন বাই, আর লাইক করতে ভুলো না।